ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। দেশ বিদেশের প্রচুর বিনিয়োগকারী এসেছেন আমাদের এখানে এবং তাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের দেশে যে বিনিয়োগ করা হচ্ছে, যে বিনিয়োগ করা হবে সেই বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এবং আপনারা গণমাধ্যম মারফত ইতিমধ্যে জেনেছেন যে যেসব বিদেশি বিনিয়োগ আছে তাদেরকে চট্টগ্রামে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে মিরসরাইয়ে, সেখানে তাদেরকে ভিজিট করানো হয়েছে, কোরিয়ান ইপিজেড তারা দেখেছে। গতকাল নারায়ণগঞ্জ 2,500-এ যে ইপিজেড আছে সেই অর্থনৈতিক অঞ্চলও তারা গেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন বিনিয়োগকারীদের সাথে সমঝোতা স্মারকও কিন্তু সই হয়েছে। অর্থাৎ বলা যায় এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে কিছুটা অর্জন আমাদের ঝুলিতে আছে, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে যে আমাদের যে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা আছে সেটি তুলে ধরেছে তাদের সামনে এবং বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছে। তার বিপরীতে আবার বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা আমাদের কাছে আছে, কারণ আর্থিক অন্তর্ভুক্তি এখনো চ্যালেঞ্জিং বলে মত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দর্শক, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি দুর্বল আর্থিক খাত নিয়ে বিনিয়োগ বাড়ানো সম্ভব কিনা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং সাথে আছেন ঢাকা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে আশরাফ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আগে ব্যবসায়িক যে পসিবিলিটি জায়গাগুলো আছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই। আমরা বিনিয়োগ সম্মেলন চলছে এখানে এবং আমাদের যে উন্মুক্ত সম্ভাবনা আছে সেটি তুলে ধরা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে শুরুতে আমরা সম্ভাবনা জায়গাটা একটু যাচাই করতে চাই, আপনার মাধ্যমে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরতে চাই। দেখুন, সম্ভাবনার ক্ষেত্রে আমাদের যে বেসিক জায়গাটা যেখানে আছে, যে আমাদের লো ওয়েজ রেটস, যেখানে আমরা বলতে পারি যে আমরা শ্রমের মূল্য কম, এই একটা স্ট্রেংথের উপর ভর করে কিন্তু আরো অনেকখানি এগোনোর জায়গা আছে, যেটা আপনার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকৃষ্ট করার জন্য বেশ ভালো একটা উদ্যোগ। মানে একটা এক্সাম্পল দিই, ধরেন ইয়াংন কর্পোরেশন যখন বাংলাদেশে প্রোডাকশন করে, তাদের প্রোডাকশন কস্ট কম পড়ে বিকজ ওয়েজেস কম থাকে কম্পেয়ার টু আপনার চায়না কিংবা ভিয়েতনাম। এটা এই জায়গাটা সবচেয়ে বড় একটা ইস্যু। এটার বাইরে যে ইস্যুগুলো আছে, আমাদের লোকাল মার্কেটে যে একটা রিলেটিভলি বড় সাইজের, আমাদের প্রায় 17-18 কোটি জনসংখ্যা এবং যেখানে আপনার কনজিউমার গুডসের ডিমান্ড রেগুলারলি বাড়ছে, সেটা একটা বড় মার্কেট। হ্যাঁ, এই দুটো মার্কেট হয়তো বা চায়না কিংবা ইন্ডিয়ার মতো না, বাট পৃথিবীতে আসলে আমাদের কিংবা ইন্দোনেশিয়া থেকে বড় খুব বেশি মার্কেট চায়না ইন্ডিয়ার পরে নেই। এটাও আপনাকে মানতে হবে। এই পার্সপেক্টিভ গুলো চিন্তা করে আসলে বিনিয়োগের যেই মূল যেই কারণগুলো, সেগুলো এখনো আছে। এটার সাথে সাথে অবশ্য অনেক কিছু আছে যেগুলো আমরা মনে করি হয়তো স্বল্প মেয়াদী চ্যালেঞ্জ বিদেশিদের জন্য, বিশেষ করে যেমন আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি, এই ইস্যুগুলো, কিংবা আমাদের যে এই মুহূর্তে যেমন গত কয়েকদিন আগে যে আপনার রেটিং ডাউনগ্রেড করা হলো ব্যাংকিং সিস্টেমের, মুডিজের, এই জিনিসগুলো কিন্তু আছেই। এগুলো হয়তো বা স্বল্প মেয়াদে রিজলভ হয়ে যাবে বলে আমরা আশা করি। আবার অন্যদিকে যেমন ধরেন, এটা তো হলো যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য যে সিনারিওটা, আমাদের দেশীয় বিনিয়োগকারীদের জন্য কিন্তু সিনারিওটা একটু ডিফারেন্ট। কারণ এই মুহূর্তে আমাদের যে ত্রিমুখী একটা চাপ আছে, এক হচ্ছে আমাদের ইনফ্লেশনের কারণে আমাদের ডিমান্ড কমে গেছে। সো ডিমান্ড কমে যাওয়ার ফলে আমাদের সেলস স্ট্যাগনেট করে গেছে, আমাদের প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। সোজা বাংলায় এই একই ব্যবসা থেকে গত বছর যে পরিমাণ আমাদের বিনিয়োগ করার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা কমে গেছে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের ব্যাংকিং সিস্টেমে একটা বড় ধরনের তারল্যের উপর একটা বড় ধরনের চাপ আছে ওভারঅল সিস্টেমে। সো এটার ফলে যেটা হচ্ছে যে ব্যাংক থেকে যে ওভারঅল সিস্টেমে যেটা আপনার লোন যতটুকু পাওয়া সম্ভব, সেটা একটা বড় ধরনের চাপের মুখে আছে। এটা কিন্তু যে সব জায়গায় সত্যি তা কিন্তু না। আপনি যদি ভালো ব্যাংকগুলোর দিকে তাকান, যেই 20-25টা ব্যাংক খুব ভালো অবস্থানে আছে, তাদের কিন্তু কোনো তারল্য সংকটও নেই, তাদের কোনো ক্যাপিটালের সংকটও নেই। কিন্তু আবার আমরা জানি যে 12-14টা ব্যাংক কিন্তু বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে আছে, যাদের পক্ষে আসলে লোন গ্রোথ করাটা হয়তোবা সম্ভব হবে না ইমিডিয়েটলি। আর একই সাথে আমাদের কিন্তু থার্ড যে মেজর ইস্যু, যেটা আমাদের যে এনার্জি সিকিউরিটির ইস্যু, যে এনার্জি সাপ্লাই পাওয়া যাচ্ছে না, প্লাস এনার্জির দাম বেড়ে যাচ্ছে, এই ইস্যুগুলোর কারণে কিন্তু এই যে তিনটা ইস্যু, আপনার আমাদের ডিমান্ড কমে যাওয়া, ইনফ্লেশন, এবং 2 নাম্বার হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেমের তারল্যের অভাব, 3 নাম্বার হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটির অভাব, এই তিনটা মিলিয়ে কিন্তু যে বেসরকারি খাতের বিনিয়োগের সক্ষমতা এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই। সো এইটা যে খুব তাড়াতাড়ি রিজলভ হবে, তাড়াতাড়ি বলতে আমি আগামী 3 মাসের মধ্যে রিজলভ হবে, এইটা আশা করাটাও হয়তো বা ঠিক হবে না।
হ্যাঁ, আমাদের হয়তো আরো বছর দুয়েক সময় লাগবে। কারণ আপনি যদি দেখেন যে আমাদের মুদ্রানীতির ফান্ডামেন্টাল যেটা ছিল যে আপনার মানি সাপ্লাই কমিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করা হবে, এটার সাইড এফেক্ট হচ্ছে অর্থাৎ আমরা ইনভেস্টমেন্ট আশা কাস্টমাইজেশন দেখতে কমে পারি, যাচ্ছে। আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেগুলো বাস্তবায়ন তখনই হবে যে তিনটি মেজর কারণ বলেন সেগুলো বাস্তবায়ন যত দ্রুত হবে ততই আমাদের অর্থনীতির জন্য মঙ্গল, বিনিয়োগকারীদের জন্য মঙ্গল। নিশ্চয়ই আপনি দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আপনার কাছে আমরা আবারও ফিরবো। খন্দকার ফজলে রশিদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, শুরুতে যেমনটি বলেছি, আপনি জানেন হয়তো আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বললেন যে আর্থিক অন্তর্ভুক্তি এখনো চ্যালেঞ্জিং আমাদের দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়। আসলে বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে দুর্বল আর্থিক খাত নিয়ে আসলে আমরা কতটা বিনিয়োগ আদৌ বাড়াতে পারবো? ধন্যবাদ। আসলে যে কোনো ইনভেস্টর যখন এই দেশে আসে, সে লোকাল হোক বা বিদেশি হোক, প্রথমে দেখে তার ইনভেস্টমেন্টের সিকিউরিটি। এইখানে সে টাকা যে আনবে, সে বিনিয়োগ যে করবে, তার টাকাটা ক্যাপিটালটা ফেরত নিয়ে যেতে পারবে কিনা উইথ প্রফিট এবং উইথ রিয়েল বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করতে পারবে কিনা। এখানে আমাদের কয়েকটা মেইন প্রবলেম হচ্ছে, আমাদের দেশে পলিটিক্যাল স্টেবিলিটি এখনো বলা যাবে না যে প্রপারলি এসছে, বাট সম্ভাবনা আছে, এটা হয়তো চলে আসবে। তারপরে হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতে আমাদের এতগুলো ব্যাংক আছে, বাট তার মধ্যে অনেকগুলো ব্যাংক দে আর ইন ডিপ ট্রাবল। যেসব ব্যাংকগুলো ভালো আছে, শুধু সেই সব ব্যাংকগুলোকেই কোয়ালিফাই করতে দেওয়া উচিত, যারা where the investor will go for। বাট যারা পারবে না, তারা যদি খামোখায় এখানে আসে এবং ইনভেস্ট করার চেষ্টা করে, এর কিন্তু উল্টো রিয়াকশন শুরু হবে, বিকজ তারা কিন্তু কাজটা করতে পারবে না। they will rather the investor will feel very dissatisfied। থার্ডলি হলো, আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার এটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করার কথা, সেইগুলো যদি এনশিওর করতে না পারে কোনো কারণে, হয়তো করতে পারবে, কিন্তু আমরা প্রায় দেখি বিভিন্ন ধরনের গ্যাসের ট্রাবল, লেবার ট্রাবল, বিভিন্ন ট্রাবল আমরা দেখি। এইগুলোকে যদি প্রপারলি সিনক্রোনাইজ না করা যায়, তাহলে কিন্তু ইনভেস্টররা দে উইল ফিল ডিসকারেজড। ওয়ান্স দে ফিল ডিসকারেজড, তারা কিন্তু একবার যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আশা ফিরিয়ে আনা কঠিন। আমাদের সুযোগ আছে প্রচুর, কিন্তু আমাদের প্রপার ইউটিলাইজ করতে হবে, কোঅর্ডিনেশনটা খুব ভালোভাবে করতে হবে। আমাদের যদি একটা কাজ করতে, যে এখানে আনফর্চুনেটলি আশরাফ সাহেব যেটা উনি তো ছিলেন, উনি জানেন খুব ভালো করে, একটা যে কোনো পারমিশন নিতে গেলে এত দেরি হয়। যে কোনো জিনিস, একটা লাইসেন্স নিতে গেলে যেটা 3 মিনিটে হওয়া উচিত 3 ঘন্টায় হওয়া উচিত, সেটা যদি 3 মাস লেগে যায়। এরকম একটা দুটো না, বহু পারমিশন লাগে। সেইগুলোকে যদি একটা ওয়ান স্টপ সার্ভিস যদি করা যায়, স্পেশালি ফর দ্য ফরেন ইনভেস্টর, শুধু না, ইনক্লুডিং লোকাল, আমার মনে হয় বিজনেস অপরচুনিটি, ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রচুর আছে, যদি আমরা প্রপারলি এটাকে সিনক্রোনাইজ করতে পারি। আদারওয়াইজ আমাদের যে এনার্জি এসছেন, এটা কিন্তু অনলি বিকজ অফ আওয়ার রেনাউন্ড, আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার কারণেই কিন্তু এত বড় একটা আয়োজন সফল হতে চলেছে। ইনশাল্লাহ সফল হয়তো হবে, কিন্তু আমাদের উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদের প্রচুর প্রিপারেশন দরকার আছে, আর্লি প্রিপারেশন, যাতে ওয়ান্স দে কাম দে ডু নট ফিল যে না, এখানে কিন্তু করা যাবে না। এই ধরনের ফিলিং যাতে তারা না, প্রথমেই তাদের ধাক্কা না লাগে। নিশ্চয়ই দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর আবার আমরা আপনাদের সাথে বিশদ আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আলোচনার বিষয় দুর্বল আর্থিক খাত নিয়ে বিনিয়োগ বাড়ানো সম্ভব। আমরা আবারও ফিরছি আলোচনায়। আশরাফ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ, 3টা পর্যবেক্ষণ তুলে ধরেছেন। দেশীয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে, আসলে সেটা আমরা দেখছি, এবং পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। হয়তো সুদূর প্রসারী প্রভাবও আমরা দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে যে বিনিয়োগ সম্মেলনটা চলছে, দেশীয় বিনিয়োগকারীদের যে চ্যালেঞ্জ আছে তার উপর, সেটার সমান্তরাল করে যদি আমি চিন্তা করি, বিদেশি বিনিয়োগকে আসলে আমরা কতটা স্পেস দিতে পারবো সে জায়গায়? একটু আগে যেটা বলছিলাম, যে দেখুন, আমাদের যদি আমাদের বিনিয়োগকারী হিসেবে কিংবা ব্যবসা বাণিজ্যের এনভায়রনমেন্ট, বিজনেস ক্লাইমেট এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট এবং বিজনেস এনভায়রনমেন্ট হিসেবে যদি চিন্তা করি, আমাদের সবচেয়ে প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার।
আমরা মোটামুটি 3-4টা 100-150 বছরের পুরানো আইন দিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে একটা আইন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট অফ 1950। এই জিনিসটা তৈরি করা হয়েছিল যখন একমাত্র ইন্টারন্যাশনাল যোগাযোগের মাধ্যম ছিল টেলিগ্রাম। ফলে ওই আইনে আপনি যদি ইন্টারনেটের থ্রুতে কোনো সার্ভিস এক্সপোর্ট করেন, সেটাকে আপনি এক্সপোর্ট হিসেবে রেকগনাইজ করার কোনো সুযোগই নেই। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল। কোম্পানিজ অ্যাক্ট আমাদের যেটা আছে সেটা ইজ এসেনশিয়ালি 1882 যে কোম্পানিজ অ্যাক্ট ছিল, সেখানে 3টা রিভিশন হয়েছে কিন্তু ঠিকই, কিন্তু সেই রিভিশনগুলোতে সিরিয়াস কোনো কাজ কোনো কিছু হয়নি, ছোটখাটো রিভিশন হয়েছে। মানে খুব ছোট, খুব সাধারণ কিছু জিনিসে হাত দেওয়া হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ফলে আমাদের 2014 সনেও একটা কোম্পানিজ অ্যাক্ট আছে। কিন্তু আপনি যদি ফান্ডামেন্টাল স্ট্রাকচারের চিন্তা করেন, যে 1882 কোম্পানিজ অ্যাক্ট আর 2014 এর কোম্পানিজ অ্যাক্ট ভেরিয়েশন যে খুব বেশি তা কিন্তু না। কিন্তু একই সাথে আপনি যদি 1882 ব্রিটেনের কোম্পানিজ অ্যাক্ট চিন্তা করেন এবং এখন যে কারেন্ট কোম্পানিজ অ্যাক্ট চিন্তা করেন, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই যে আইনের এই চেঞ্জগুলো, এগুলো আমরা কিচ্ছু করিনি। এগুলো না করে যেটা হয়েছে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, যেমন ধরেন আমি যদি আজকে একটা ব্যবসা ওপেন করতে চাই, আমার যতগুলো লাইসেন্স লাগবে, এই যে 6টা-7টা লাইসেন্সিং অথরিটি, তারা কেউ কারোর সাথে কথা বলেন, কোনো ডেটা শেয়ারিং নেই। আমি আজকে যদি আরজেসি থেকে একটা কোম্পানি ফাইল করি, আমি সেটার পিছনে আমি দৌড়ালাম, অনেক সময় দিলাম, অনেক কিছু করলাম, কাগজ জমা দিলাম দুনিয়ার। তারপরে গিয়ে আমাকে বলতে হবে যে সিটি কর্পোরেশনে গিয়ে আমাকে আবার লাইন দিতে হবে একটা ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য। এমন কোনো কারণ নেই যেখানে আমি আরজিএসি এবং সিটি কর্পোরেশন একসাথে মার্চ করতে পারবো না। এই ফান্ডামেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমগুলো, এগুলো সেটা আপনি বিদেশি বিনিয়োগকারী হন কিংবা দেশীয় বিনিয়োগকারী হন, আপনাকে একইভাবে পীড়া দিবে। এটা রিমুভ করতে না পারলে, আমরা যদি আশা করি আমাদের ইকোনমি খুব ভালোভাবে গ্রো করবে, এটা হবে না। এটা করতে গেলে আপনাকে আমাদের যে বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, আমাদের সিভিল সার্ভিস যেভাবে অপারেট করে, যেভাবে ইনভেস্টমেন্ট কন্ট্রোল করে, এই স্ট্রাকচারটা আপনাকে ভাঙতেই হবে, এটা বদলাতেই হবে, এটাকে আপনাকে যুগোপযোগী করতেই হবে। আপনি 19 শতকের স্ট্রাকচার দিয়ে, 19 শতকের ডিজাইন দিয়ে আপনি 2025 সনে একটা ইকোনমি চালাতে পারবেন, এটা বোধহয় আশা করাটা ঠিক না। নিশ্চয়ই আপনি আপনার কথা তুলে ধরেছেন। খন্দকার ফজলে রশিদ, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, আমরা দুর্বল, এর আগে আপনি ব্যাংকিং খাতের সংস্কার এবং সক্ষমতার কথা তুলে ধরেছেন। সবকিছু মিলিয়ে আসলে যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে, আপাত দৃষ্টিতে আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ মতামত যদি আমরা বলতে চাই যে আসলে সময় লাগবে, একটা কোনো জিনিস হাতে নিলে সেটা তো একটা প্রভাব পড়তে সময় লাগে, সেই নিরিখে বর্তমানে আসলে আমাদের আর্থিক সক্ষমতা কতটুকু আছে এভাবে আমরা একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার? ধন্যবাদ। আসলে আমাদের এতগুলো ব্যাংকের মধ্যে সব যে ব্যাংক একদম টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে তা কিন্তু না। আমাদের বেশ কিছু ভালো ব্যাংক আছে। আমাদের যেসব ভালো ব্যাংকগুলো আছে তারা কিন্তু স্টিল দে আর ডুইং কোয়াইট গুড বিজনেস, বাট ফিউ ব্যাংকস অ্যারাউন্ড 12-14টা বা 15টা ম্যাক্সিমাম, তারা দুর্বল হয়ে আছে এবং দে আর নট ইন এ পজিশন টু গিভ প্রপার ব্যাংকিং সার্ভিস। হয়তো গেল এলসি খুলতে, দেখা গেল তার লিকুইডিটি প্রবলেম, তার কারেন্সি প্রবলেম, বিভিন্ন প্রবলেম, ইনক্লুডিং তার ম্যান পাওয়ার প্রবলেম। আরেকটা বড় সমস্যা হচ্ছে, সেটা হলো এত ধরনের বিউরোক্রেসি আমাদের এই দেশে, যে আমরা বলি যে আমাদের ওয়ান স্টপ সার্ভিস করতে হবে, এগুলো কিন্তু ডেলিবারেটলি, আমার ধারণা দিস ইজ ডেলিবারেটলি এমনভাবে করে রাখা হয়েছে যাতে আপনার কাছে যত টেবিল বাড়ে তত ওনাদের ব্যক্তিগত সুবিধা হয়। আশরাফ সাহেব, হি ওয়াজ in a proper position to say explain this, because ওনারা কিন্তু এই প্রবলেমটা ফেস করেন এবং আমরাও ফেস করি। বিকজ যা কিছু আনতে বলি তারা বলে, ভাই এত জায়গায় যদি দৌড়াতে আমাদের একটা পারমিশন বের করে যদি এত সময় লাগে, তাহলে তো বিজনেস কখন করবো? আমি যদি পিছিয়ে পিছিয়ে দৌড়াই, ব্যাংকিং এর পিছিয়ে দৌড়াবো না ওইসব জায়গায় দৌড়াবো? সেকেন্ডলি, যারা আসবে নিউ ইনভেস্টার, তাদের সাথে কথা বলা উচিত। আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দেই, একদম লাইভ এক্সাম্পল। ওয়ান চাইনিজ জেন্টলম্যান কেম টু মি এবং ডিসকাশনের পরে আমি তাকে আই অফার্ড দেম সার্ভিস, এবং তাদের একটা, হি টোল্ড মি অনলি ওয়ান সেন্টেন্স, বলে, মিস্টার রশিদ, আই ওয়ান্ট বিজনেস, দি মোমেন্ট আই ওয়ান্ট বিজনেস, আমি যদি বলি বিকাল 4টের সময় আমার এই টাকাটা দরকার হবে, আপনাকে কিন্তু টাকা দিতে হবে 4টের সময়, নট 4:15. এইটা যদি এনশিওর না করতে পারি, এই জিনিসটা বলবে কিন্তু বিদেশের সাথে আলাপ করতে হবে, ওদের রিকোয়ারমেন্টটা কি, ওদের মিনিমাম কি ধরনের চাহিদা আছে, সেই চাহিদাগুলো আমাদের বুঝতে হবে
এবং সেই চাহিদা অনুযায়ী আমাদের নিজস্ব প্রিপারেশন নিতে হবে। সব ব্যাংকে আমাদের এই এক্সট্রিটা ব্যাংকেই যদি আমরা বলে দিই তোমরা সবাই মিলে ইনভেস্টমেন্টারদের ইনভাইট করো, তাহলে কিন্তু একদম টোটালি ইট উইল বি মেসড আপ। রাদার যে কটা ভালো ব্যাংক আছে হু রিয়েলি কোয়ালিফাই উইথ দেয়ার liquidity, with their manpower, with their ability to serve this foreign investor বা লোকাল ইনভেস্টার, এদিকে একটা গ্রুপ করে দেওয়া উচিত যে তোমরা ইনভেস্টাররা এদের বিদেশি বা লোকাল ইনভেস্টারদের ইনভাইট করো এবং লেট দেম ডু ইট। যারা কোয়ালিফাই করবে তারা আস্তে আস্তে হয়তো আসতে পারবে, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু যারা ভালো, অনেক ভালো ভালো ব্যাংক আছে, বিদেশি ব্যাংক আছে, লোকাল ব্যাংক অনেক ভালো ভালো ব্যাংক আছে যারা দে আর ফুললি ক্যাপেবল অফ হ্যান্ডলিং অল দিস থিংস। কিন্তু এইগুলো এই পলিসিগত ম্যাটারকে একটু মানে কগনিজেন্স নিতে হবে। প্লাস পলিসি কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ টাইম। এই ভেরি কুইকলি যদি পলিসি চেঞ্জ করা হয়, আজকে 6 মাসের জন্য এটা করলাম, তারপর আবার চেঞ্জ করলাম, যেটা এর আগে দেখেছি সকালে একটা পলিসি করলাম, বিকালে বা 2 দিন পরে আবার চেঞ্জ হয়ে গেল। একজন বিজনেসম্যান কিন্তু তার বিজনেসটা প্ল্যান করে ফর লং টার্ম, কতদিন তার পেব্যাক পিরিয়ড হবে, কতদিনে তার রিপেমেন্ট শুরু হবে, ইনস্টলমেন্ট কত হবে, তার বিভিন্ন জিনিস তাকে চিন্তা করে বিজনেসে নামতে হয়। এইগুলো যদি ইনশিওর করা যায়, ডেফিনেটলি দেয়ার ইজ এ হাই চান্স। পলিসি মেকিং এর জায়গা থেকে যদি যতক্ষণ না সেটা বিনিয়োগ বান্ধব ভাবে ওয়ান স্টপ সার্ভিসের মতো চালু করা যাবে না, ততক্ষণ আসলে আমরা যাই করি না কেন আমাদের অর্থনীতিটা আসলে যেভাবে আমরা চিন্তা করছি, যে ভিশনটা নিয়ে আগাচ্ছি, হয়তো সেটা খুব দুরূহ হয়ে পড়বে। নিশ্চয়ই সেভাবে আমরা হয়তো বা আমাদের অর্থনীতিকে আগিয়ে নিতে পারবো। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্ত। এই সঙ্গে থাকুন।